সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক গণকণ্ঠ সংলাপের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো সিলেটের পর্যটন। যা আপনারা জানেন যে সিলেট বাংলাদেশের একটি অন্যতম আহ, পর্যটন সমৃদ্ধ একটি এলাকা। এখানে আহ, অসাধারণ দর্শনীয় বেশ কতগুলি পর্যটন কেন্দ্র রয়েছে। বাংলাদেশের মানুষ, দেশ বিদেশের অসংখ্য পর্যটক প্রতি বছর সিলেটের এসব পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে যান। আমরা আজকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চেষ্টা করব। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন জনাব জামিউল আহমেদ, বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব, লেখক, গবেষক। জনাব জামিল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো, আল্লাহর রহমতে। সিলেটের পর্যটন সম্পর্কে দেশ বিদেশের মানুষের আগ্রহের কোনো কমতি নেই, এবং আমি বিভিন্ন সময় আপনাকে প্রাপ্তিতেও আপনাকে দোষারোপ করি, অপ্রাপ্তিতে তো দোষারোপ করি। সিলেটের পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিশদভাবে আজকে আমাদের দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করব। আমাদের যারা দর্শক, পর্যটক, পাঠক আমাদের আছেন, তারা আমাদের পাঠক এবং দর্শকদের মধ্যে যারা পর্যটক আছেন, বিভিন্ন জায়গা পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ করে থাকেন নিয়মিতভাবে, যে কারণে আমরা পর্যটনটি নিয়ে নিয়মিতভাবে আয়োজন করে থাকি। আপনি তাদের কিন্তু সিলেট নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। আপনার মাধ্যমে সিলেট সম্পর্কে তাদেরকে আরো বিশদভাবে আমরা জানার পরও আরো কিছু জানানোর চেষ্টা করব। একই সাথে আপনি পর্যটন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, পর্যটন নিয়ে লেখালেখি করছেন, পর্যটন নিয়ে নানা রকম উদ্যোগ আপনার রয়েছে। আমরা বিগত সময় দেখছি এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে আমাদের পাওয়ার আরো অনেক কিছু রয়েছে বলে আমাদের প্রত্যাশা। পাশাপাশি বাড়ি আপনার সিলেটে, সুতরাং সেই কারণে আপনার কাছে বোধহয় প্রাপ্তির জায়গাটি, প্রত্যাশাটি আমাদের কাছে, আমাদের জন্য তুলনামূলক একটু বেশি। আমি প্রথমে বাংলাদেশের যে পর্যটন কেন্দ্র সমূহ, বাংলাদেশকে নিয়ে আপনার গর্বের জায়গা, আমি মুক্তিযুদ্ধ থেকে যদি শুরু করি, তারপরে আমি বাংলাদেশের পর্যটন প্রেক্ষাপটটাতে আসব। বাংলাদেশকে নিয়ে গর্ব অনুভব করেন কোন কোন কারণে, পর্যটনের সাথে, পর্যটনের পাশাপাশি? হ্যাঁ, একটা ভালো ভালো প্রশ্ন করেছেন। আসলে হচ্ছে কি, প্রতিটা দেশেরই তার গর্ব করার মতো অনেক কিছু থাকে, তাই না? পর্যটককে আকৃষ্ট করে এই ধরনের প্রাকৃতিক সম্পদ থাকে, মানব সৃষ্ট সম্পদ থাকে, আমরা যেটা পর্যটনে বলে থাকি। তো আমাদের গর্বের বিষয় কিন্তু একটু আলাদা আছে। আমি কেন বলবো যে এটা আমি শুধু বলছি না, আজ থেকে হয়তো 20 বছর আগে আমাকে আমেরিকার একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট আমাকে প্রশ্নটা করেছিল। তো আমাকে বলেছিল যে তোমাদের গর্বের কি কি, আমি কি দেখতে পারি তোমাদের দেশে পর্যটনের দৃষ্টিকোণ থেকে। আমি তখন তো তরুণ ট্যুর অপারেটর ছিলাম। আমি ওটাই তাকে বলেছিলাম প্রথমেই, আমার কক্সবাজারের কথা, সুন্দরবনের কথা, পাহাড়পুরের কথা, এগুলো বলছিলাম আমাদের যে প্রধান পর্যটক আকর্ষণ। তো সে একটা একটা করে আমাকে ঠেকিয়ে দিল। কক্সবাজারের কথাতে ঠেকিয়ে দিল যে তোমার এটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বলছো, অখণ্ডিত, তুমি কি এটা দেখাতে পারবা? আমি কিন্তু আটকে গেলাম, আমি তো পারবো না। আমাকে সে সুন্দরবন নিয়ে প্রশ্ন করলো যে তোমার এটা ঠিক আছে, আমি মানলাম তোমার এটা গর্বের জিনিস, আমরা দেখতে যাব, আমার কি ফ্রি অ্যাক্সেস হবে? আমি আটকে গেলাম। এরকম অনেক কিছুতে সে আটকে দিল। তারপর আমার ওই দিন খুব খারাপ লাগছিল যে এমন কিছু কি আমি আমার ব্রোশিউরে উল্লেখ করতে পারি বা বলতে পারি যেগুলো নিয়ে কেউ ধরনের কোনো প্রশ্ন উঠাতে পারবে না। তখন আমি খুঁজে বের করেছিলাম, ওই আপনার কথাটাতে ফিরে আসছে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, তাই না, এই জিনিসগুলো। কারণ আমাদের মুক্তিযুদ্ধ এমন একটা মুক্তিযুদ্ধ যেটা পৃথিবীর একটা রেকর্ডধারী মুক্তিযুদ্ধ, অর্থাৎ আমরা 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, বিশ্ব রেকর্ড। এটার সাথে কোনো তুলনা হয় না। তো আমি এরপরে আমার ব্রোশিউর গুলোতে এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসছিলাম।
তারপরে আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের ভাষা আন্দোলনের তুলনায়, তাই না? ইউনেস্কো এটাকে হুম এমনিতে স্বীকৃতি দেয় না। কারণ কেউ কারো ভাষার জন্য আন্দোলন করেছে, হয়তো রক্ত দিয়েছে কিন্তু মৃত্যুবরণ করে নাই। আমরা রক্ত দিয়েছি, আমরা মৃত্যুবরণ করেছি, তাই না? হুম তো এই জিনিসগুলোকে আমি নিয়ে আসছিলাম, এবং পরেও আমি আমাদের যে পর্যটন আকর্ষণগুলো আছে, আমাদের যে পর্যটন সম্পদ বলি বা পণ্য বলি, সেখানে আমি মুক্তিযুদ্ধটাকে আমি নিয়ে আসছিলাম। আমি এই নিয়ে অনেক লেখালেখি করেছি যে এটা আমাদের জন্য একটা দারুণ পণ্য। এটা আমাদের পর্যটন পণ্য হিসাবে আমরা এটা বিশ্বে তুলে ধরতে পারি। এটা একটা বিরল একটা ইতিহাস, কারণ এটা এই ইতিহাসের সাথে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মাতৃভাষা সম্পৃক্ত, এবং দীর্ঘ ত্যাগ এবং তিতিক্ষার ভিতর দিয়ে, এত মানুষের প্রাণ হরণের মধ্য দিয়ে, দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি। তো এইটা একটা আমাদের একটা ভালো পণ্য হতে পারে। তো সে যেটা আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের, যদি আমরা চিন্তা করি, আমরা এই জিনিসটাকে একটা অত অবহেলাই রেখেছি, কারণ যেহেতু পর্যটনই অনেকটা অবহেলায় আছে, আমাদের পর্যটনে এই প্রোডাক্ট গুলো এখনো চিহ্নিত করা হয় না ঠিক মতো। তো সেটা চিহ্নিত করতে গেলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মুক্তিযুদ্ধটাকে সামনে নিয়ে আসা যেত। এটা আমাদের শুধু একটা গর্বের ব্যাপার না, এটা পৃথিবীর মানুষকে জানানোর ব্যাপার যে এর সাথে কি জড়িত ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি ঠিকই বলেছেন। আর বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে আমাদের সিলেট অঞ্চলের যেহেতু বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, দীর্ঘ সীমান্ত এলাকা, তো আমাদের অনেক গর্বের ব্যাপার ছিল, অনেক ঘটনা ছিল, অনেক কিছু ছিল, অনেক ইতিহাস ছিল, এবং সেই স্মৃতিচিহ্নগুলো এখনো রয়ে গেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। আমি তো সীমান্ত এলাকার মানুষ, বিয়ানীবাজারের মানুষ। তো আমাদের অভিজ্ঞতাটুকু আরো অনেক বেশি। এই জন্য বললাম যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা এবং মুক্তিযুদ্ধ আমাদের পর্যটন সম্পদ একটা। আহ এরপরে যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশকে নিয়ে গর্বের জায়গা মুক্তিযুদ্ধের পরে আপনার কাছে কোনটি? এরপরে আমাদের পর্যটনের জন্য দৃষ্টিকোণ থেকে আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছে। আমরা পর্যটন সম্পদকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, আর একটা হচ্ছে মানব সৃষ্ট। তা আমরা হয়তো গরিব দেশ, আমরা মানব সৃষ্ট পর্যটন পণ্যের দিক থেকে আমরা খুব উল্লেখযোগ্য কিছু না হলে আছে যা, তো সেটা নিয়ে যে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় করতে পারবো তেমন অবস্থানে নেই। তবে প্রকৃতি প্রদত্ত পর্যটন সম্পদের দিক দিয়ে আমরা অত্যন্ত একটা ভালো অবস্থানে আছি। প্রকৃতি আমাদেরকে অপরূপ দিয়েছে, যেটা কি বলবো, একদম অকাতরে দিয়েছে আমাদের, হয়তো আমরা বুঝতে পারি। তো এটাই আমার কাছে গর্ব, যদিও আমরা কাজে লাগাতে পারছি না, এটা আমাদের জন্য একটা দুঃখ। আমরা যদি বলি, যেহেতু আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলেটের পর্যটন, আহ, সিলেটে আপনি, সিলেটকে যদি বলা হয় আপনাকে যে সিলেটকে তুলে ধরবেন কিভাবে, আমরা সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি কোনটি কোনটি এবং কি কি কারণে সেটি বিখ্যাত, একটু যদি পর্যায়ক্রমে আহ, বলবার চেষ্টা করেন, আপনাকে অনুরোধ করছি। আমরা যদি সিলেটের উল্লেখযোগ্য অনেকগুলি ঝর্ণা আছে, অনেকগুলি অসাধারণ স্পটগুলি আছে, সেগুলি সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদেরকে একটু বলবার চেষ্টা করেন। হ্যাঁ, আধুনিক পর্যটনে আমরা পর্যটনকে ঠিক পর্যটক গন্তব্য হিসাবে বিবেচনা করা হয় না, পণ্য হিসাবে বিবেচনা করা হয়। কারণ এখন আমরা কোনো এক জায়গায় যখন আমরা যাই, কোনো একটা গন্তব্যে পর্যটক যায়, তখন তার একটা দৃষ্টিকোণ থাকে, তার কাছে কোন জিনিসটা ভালো লাগে। কেউ হয়তো ধর্মের দিকে ঝুঁকে আছে, কেউ হয়তো সংস্কৃতির দিকে ঝুঁকে আছে, কারো কাছে হয়তো ইতিহাসটা ভালো লাগে, কারো কাছে হয়তো প্রকৃতিটা ভালো লাগে, কারো কাছে হয়তো সংস্কৃতিটা ভালো লাগে। তখন পর্যটনে এখন যে বিভাজন, যেটা শ্রেণী বিভাজন হয়েছে, সেটা এইসব বিষয় বিবেচনা করে, সংস্কৃতির দিক বিবেচনা করলে এটা সাংস্কৃতিক পর্যটন, ধর্মীয় দিক বিবেচনা করলে এটা ধর্মীয় পর্যটন, আপনার ক্রীড়ার দিক বিবেচনা করলে এটা ক্রীড়া পর্যটন, প্রকৃতির দিক থেকে বিবেচনা করলে এটা প্রকৃতি পর্যটন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা সিলেটের যে অপার সম্পদ রয়েছে, পর্যটন সম্পদ, এগুলোকে যদি আমরা বিবেচনা করি, তাহলে অনেকগুলো এখানে চলে আসে। তো প্রথমেই যদি আমরা সিলেটের যে প্রাকৃতিক পর্যটক সম্পদ আছে, সেগুলো যদি আমরা বিবেচনায় নিই, তাহলে এখানে দেখেন আপনি
পাহাড় রয়েছে, টিলা রয়েছে, এটা তারপরে দেখেন সমতল ভূমি রয়েছে, আবার হাওর রয়েছে। অপূর্ব একটা সংমিশ্রণ। এবং প্রকৃতি এত দিয়েছে এই অঞ্চলটাকে, দেখেন আপনি আপনি মাটির উপরে পাচ্ছেন, মাটির নিচেও সম্পদ পাচ্ছেন, সেখানে দেখেন তেল রয়েছে, তাই না, গ্যাস রয়েছে। তো প্রকৃতি এত দিয়েছে যে উপরেও দিয়েছে আপনাকে, নিচেও দিয়েছে, আমরা দুটোকেই কিন্তু ব্যবহার করছি। কিন্তু পর্যটনের জন্য এই সম্পদগুলোকে আমরা উন্নয়ন করে, আমরা যে পণ্যে পরিণত করে, শ্রেণী বিভাজন করে আমরা দেশের ভিতরে হোক আর বিশ্ববাজারে হোক তুলে ধরবো, সেটা পারছি। এখন আসেন সিলেটের যদি আমরা প্রাকৃতিক পর্যটন সম্পদের দিক থেকে আমরা যদি বিবেচনায় নেই, তাহলে আপনি দেখেন, আপনি যদি মনে করেন এই যে আমরা যদি পাহাড় দিয়ে শুরু করি, তাহলে দেখেন এই যে পাহাড় এবং টিলাগুলো আছে সিলেটে, দেখেন কতটা চা বাগান রয়েছে, তাই না? আজকাল টি ট্যুরিজম বা চা পর্যটন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের কাছে দেখেন এটা অবহেলায় পড়ে আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন প্রথমেই কিন্তু আমরা এই যে চা বাগানগুলো আছে এগুলোকে কেন্দ্র করে আমরা টি ট্যুরিজমের একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারি। তারপরে দেখেন আপনি আপনি প্রকৃতির দিক থেকে চিন্তা করেন, আপনি যদি এই বিছানাকান্দির কথা চিন্তা করেন, আপনি আমরা বিছানাকান্দি, হ্যাঁ, বিছানাকান্দি, রাতারগুল বা এই জায়গাগুলোতে আসবো। চা বাগান তো সিলেট বিখ্যাত চা বাগানের কারণে বলার অপেক্ষা রাখে না। আমরা যদি আপনাকে প্রশ্ন করি, আপনি পর্যটন ব্যক্তিত্ব, আপনি সিলেটের মানুষ, আপনি চা বাগান দেখাবেন পর্যটকদেরকে, কোন চা বাগানটি দেখাবেন, কোন চা বাগানটি পর্যটকদের জন্য উপযুক্ত, পর্যটন বান্ধব চা বাগান কোনটি, কোনটি উপযুক্ত, কোনটি দর্শনীয়, যদি এটা বলা দেখেন, হয় একটি, দুটি, তিনটি, এটা এবং সরকারিভাবে এরকম কোনো ঘোষণা আছে কিনা যে পর্যটকদেরকে, দেশি বিদেশি পর্যটকদেরকে চা বাগানের সৌন্দর্যমণ্ডিত একটি চা বাগান এবং সেখানকার চা উৎপাদন প্রক্রিয়া এবং এই পুরো বিষয়টি সম্পর্কে ধারণা দেয়া হবে বা শিক্ষার্থীদেরকে ধারণা দেয়া হবে, দেখানো হবে, সেরকম কি কোনো স্পটের বা কোনো বাগানের নাম আমাদেরকে একটু, দর্শকদেরকে জানাবেন, যেটি আপনার মাধ্যমে জেনে বা সরকারিভাবে বলা হচ্ছে সেরকম জেনে সেই জায়গাটিতে ভ্রমণ করতে যেতে পারেন, পর্যটকরা সুনির্দিষ্টভাবে ভ্রমণ করতে যেতে পারেন? না, সরকারিভাবে ওইভাবে পরিকল্পিতভাবে কিছু বলা হয় নাই, যেহেতু আমাদের পর্যটন সম্পদ পণ্য এগুলো চিহ্নিত হয় নাই, এগুলো এলোমেলোই রয়ে গেছে। তবে আমি পর্যটকদের না, জন্য আপনি যদি যে আমরা প্রশ্ন, প্রশ্নটি করি, আমি আসছি যদি আমি আমরা আসছি আপনার, নাগরিকরা প্রশ্নটি করি যে আমি কেন আসছি বলা হয়নি। আচ্ছা, আমি আসছি আপনাকে, যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের পর্যটনের একটা দুর্বলতা রয়ে গেছে। পর্যটন সম্পদ যেগুলোকে আমি এতক্ষণ বললাম, এই সম্পদ তো আপনি পর্যটকের কাছে বিক্রি করতে পারবেন না বা তুলে ধরতে পারবেন না। আপনাকে এগুলোর উন্নয়ন করতে হবে, উন্নয়ন করে তারপরে এটাকে পর্যটন পণ্যে পরিণত করে তারপর আপনি পর্যটকদের কাছে আহ্বান জানাবেন যে আসেন, আমার এই পণ্যটা আছে, আপনার আপনার হুম। দৃষ্টি আকর্ষণ করছে, আপনি আকৃষ্ট হবেন। এখন আপনি আসেন চা বাগানের যে প্রশ্নটা আমাকে করেছেন, এখানে এই দুর্বলতার জন্য আমরা চা বাগানকে আমরা এই যে পর্যটন পণ্যে পরিণত করে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারছি না, এবং আমাদের অভ্যন্তরীণ পর্যটক যারা আছে তাদেরকেও ভালোভাবে দেখার সুযোগ করে দিতে পারছি না। এখন আমি এই প্রসঙ্গে একটু কথা আপনাকে বলতে চাই। 2004 সালে যে বিমস্টেক দেশগুলো আছে না, তখন ওই সময় জি। বিমস্টেক ট্যুরিজম মিনিস্টারদের একটা কনফারেন্স ভারতে হয়েছিল। তো ওই হুম। সময় বিমস্টেকের আপনার 8টি দেশের 11 জন বিশেষজ্ঞকে তারা বাছাই করে নিয়ে গিয়েছিল টেকনিক্যাল ট্যুরের জন্য, সেখানে আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার। তো তারা ওই টেকনিক্যাল ট্যুরে আমাদের ওইখান থেকে বিমানে করে নিয়ে গেল আসাম এবং আপনার মেঘালয়। তো ওইখানে তারা যা দেখিয়েছে বাকিগুলোর সাথে কিন্তু তাদের টি ট্যুরিজমটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য হিসাবে আমাদেরকে বিস্তারিত তুলে ধরে। তারপরে হুম। আমি দেশে ফেরার পর আমি ভাবলাম যে তাদের যে এই অবস্থা, তাইলে আমাদের তো এত চা বাগান আছে, আমরা কোথায়, আমাদের কি হতে পারে। হুম। তারপরে আমি একটা গবেষণা কাজ করেছিলাম তখন। এই গবেষণা কাজ করে গিয়ে দেখা গেল যে এই উপমহাদেশের প্রথম চা বাগান কিন্তু বাংলাদেশে। বুঝতে পারছেন? সেটা মালনীশোলা, যেটাকে আমরা বলি সিলেটে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে চা চা পর্যটনের জন্য অর্থাৎ টি ট্যুরিজমের জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো যদি বিবেচনা করি এবং আমরা যদি এটাকে কাজে লাগাইতে পারি, বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন পণ্য হিসাবে আমরা টি ট্যুরিজমকে নিতে পারি, চা পর্যটনকে। সেই সুযোগগুলো আমাদের রয়েছে। বলবেন কেমন করে? তো আপনার প্রশ্ন ধরেই আমি বলতে পারি যে একজন পর্যটক যদি টি ট্যুরিজম নিয়ে, টি ট্যুরিজমের অর্থই হচ্ছে যে শুধু চা বাগান দেখবেন তা না কিন্তু।
চা বাগান দেখতে হুম গিয়ে তার সাথে অনেক কিছু দেখার ব্যাপার আছে, চায়ের ইতিহাস, কি করে চা আসলো, তাই না? তার সাথে কারা হুম হুম, সম্পৃক্ত, কিভাবে চা উৎপাদিত হয়, কিভাবে চা বাজারজাত করানো হয়, তাই না? এই বিষয়গুলো জি সার্বিকভাবে জানার ব্যাপার রয়েছে টি ট্যুরিজমের সাথে। তো হুম, সেই হিসাবে কিন্তু শ্রীমঙ্গলকে আমরা সবার সবের উপরে নিতে পারি, কারণ এখানে দেখেন টি গবেষণা কেন্দ্র রয়েছে, তাই না? চা গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে একটা জাদুঘর রয়েছে, আপনি জাদুঘর থেকে ইতিহাসটা জানতে পারবেন। চা গবেষণা কেন্দ্র থেকে কি করে চায়ের বিভিন্ন জাত সম্পর্কে, কি করে চা প্রক্রিয়াজাত করা হচ্ছে জানতে পারবেন। আপনি আবার সাথে সাথে পাশে কত বাগান পড়ে আছে, আপনি বাগানগুলো পরিদর্শন করে আপনি দেখতে পারবেন। আবার চার সাথে যারা শ্রমিকরা জড়িত আছে, তাদের জীবন কেমন, কি করে তারা চা ইয়ার সাথে উৎপাদনের সাথে সম্পৃক্ত আছে, চা পাতা তোলার হচ্ছে, কি করে প্রক্রিয়াজাত করা হচ্ছে, আপনি বিস্তারিত সব জানতে পারবেন। সবগুলো মিলেই কিন্তু টি ট্যুরিজমের একটা প্যাকেজ হতে পারে, এটা একটা জি সর্বোত্তম ইয়ে আর কি। তো আমি যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আশা করি যারা আমাদের দর্শক শ্রোতা শুনছেন তারাও বুঝতে পারবেন যে যদি টি ট্যুরিজমের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি, কেউ চা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে তার জন্য শ্রীমঙ্গলই ভালো। আর এমনিতে গেলে তো চা বাগানে শ্রীমঙ্গল। আর এমনিতে কেউ শ্রীমঙ্গলের সিলেট গেলে, এমনিতে কেউ সিলেট গেলে তো সেখানে বললাম ওই যে বিখ্যাত চা বাগান মালনীছড়া কিন্তু সিলেট, এটা আমাদের উপমহাদেশে ব্রিটিশরা প্রথম চা বাগান করেছিল। এটার একটা ইতিহাস হুম, আছে, লম্বা ইতিহাস আছে। তো হুম। এই হলো সংক্ষিপ্তভাবে আমি আমাদের দর্শক শ্রোতা যারা বা যারা আমরা পর্যটক। যেটা জানি যে সাধারণত সিলেট শহর থেকে মালিনীছড়া পর্যন্ত যেতে তো বোধহয় খুব বেশি সময় লাগে না। না না, এটা শহর লাগোয়া তো। আপনি যখন শহর বিমানবন্দরে লাগোয়া, যাচ্ছেন, হ্যাঁ, আপনি যখন, হ্যাঁ তারপরে লাক্কাতুরা আছে, মালনীছড়া আছে, হ্যাঁ মানে খুব শ্রেষ্ঠ দুটো বাগান আছে পাশাপাশি। হ্যাঁ, তো আপনি, মালিনীছড়া চা বাগান মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে বাগানটি পর্যবেক্ষণ করা যায় এবং বাগানটি অসাধারণ একটি বাগান, মালিনীছড়া হ্যাঁ, চা বাগান। হুম, অর্থাৎ আমরা দর্শকদেরকে বলতে পারি যে, প্রিয় দর্শক, আপনারা যদি সিলেট ভ্রমণে যান তাহলে আপনারা যে পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যাবেন, সকাল বেলায় আপনারা হোটেল থেকে বেরিয়ে প্রথম পর্যটন কেন্দ্র হতে পারে কিন্তু এটি, মানে প্রথম স্পট হতে পারে আপনাদের জন্য মালিনীছড়া চা বাগান। এবং এখানে গেলে বাগান ঘুরিয়ে দেখানোর মতো গাইড পাবেন খুব সামান্য একটা সম্মানীর বিনিময়ে। তারা আপনাদেরকে কিন্তু এবং তারা সব থেকে আন্তরিকতার বিষয় যেটি, যে আপনার সাথে কোনো টাকা পয়সা চাইবে না যে আমাকে এত দিতে হবে বা এত দিতে হবে। গেলে তাদের সাথে আপনারা যখন গাড়ি থেকে নামবেন তাদের সহযোগিতা পাবেন এবং তারা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন, তারপর তাকে একটা সম্মানী দিয়ে দিবেন। সব থেকে বড় কথা, আমি সম্মানিত দর্শকদেরকে একটি আহ্বান জানাবো যে যারা এই সেবাটি দিচ্ছেন, পর্যটক পর্যটকদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন যে গাইডরা, তাদেরকে যদি আমরা সম্মান করি, যে চালকরা, যে নৌকার মাঝিরা, যারা যে জায়গাগুলোতে সেবা দিচ্ছেন, তাদেরকে যদি আমরা সম্মান করি, দেখবেন তার উত্তরে আমরা কিন্তু তাদের কাছ থেকে খুব ভালো আতিথেয়তা কিন্তু আমরা পাবো। কারণ অভ্যন্তরীণ পর্যটনের ক্ষেত্রে আজকে বিশেষজ্ঞ জনাব জামিউল আহমেদ আছেন, অভ্যন্তরীণ পর্যটন নিয়ে যারা কাজ করেন সংশ্লিষ্টরা বলে থাকেন যে কিছু পাগল আছেন এই ক্ষেত্রে। এক্ষেত্রে খুব বেশি অর্থ উপার্জনের সুযোগ কিন্তু অভ্যন্তরীণ পর্যটনের ক্ষেত্রে নেই। অল্প অল্প অর্থ উপার্জন করেন এবং এই পর্যটনকে, প্রকৃতিকে ভালোবেসে, আমরা যেরকম জনাব জামিল আহমেদ আহ, অনেক কিছু করেছেন, হয়তো যদি ব্যবসার মধ্যে থাকতেন তাহলে হয়তো অনেক অর্থবিত্তশালী আজকে হয়ে যেতে পারতেন। পারিবারিকভাবে তিনি বিত্তশালী, কিন্তু আহ, নিজ জীবনে কিন্তু জনাব জামিউল আহমেদ বিত্ত বৈভবের মধ্যে থাকতে চাইলেও থাকেন না, পর্যটনকে ভালোবেসে একেবারে পর্যটনের মাঠের মানুষ। সুতরাং এই বিষয়টি আমি আপনাদের প্রতি বিনীতভাবে একটু অনুরোধ জানাবো আর কি। আহ ঠিক আছে, আমরা এবার মালিনীছড়া চা বাগান থেকে যদি আমরা, জামিল ভাই, আপনার সাথে ঘুরতে যাই, তাহলে আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাবেন? মালিনীছড়া চা বাগান আমরা যাব কিভাবে? মালয়েশিয়া চা বাগান তো আপনি সিলেটে পৌঁছে গেলেই হয়ে যাচ্ছে। অনেকে আচ্ছা, বিমানে সেখানে যাচ্ছেন, আহ, জি, অনেকে বিমানে, মালিনীছড়া আপনি আমরা সিলেটের পরিবহন ব্যবস্থাটি কি?
সিলেটের পরিবহন ব্যবস্থা হচ্ছে, যারা আজকাল তো ধরেন বিমানে অনেকেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ না, বিমান আমি ভাড়া বলছি দিতে যে স্থানীয়ভাবে পরিবহন ব্যবস্থাটি, স্থানীয় মানে পরিবহন আপনি সিলেটে সিলেটে আমরা যদি আমি সিলেটের, হ্যাঁ, আপনি পৌঁছে আমরা যান, জানি আপনি যে লেগুনা লেগুনা আমি আছে, মাইক্রোবাস আ- আছে, আছে আছে সব অ্যাভেলেবল সিলেটে। লেগুনা আছে। আপনার লেগুনা আছে, মাইক্রোবাস আছে, আপনার ট্যাক্সি আছে, সবই আছে, আপনি ঠিক আছে, সবই পাবেন। আমরা তবে সেই ভালো হয় প্রসঙ্গে না, আপনার তবে শোনেন, তবে ভালো হয় আপনার যতই অভ্যন্তরীণ হোক, আজকাল তো ট্যুর অপারেটর অনেকেই আছে, তাই না? ভালো ভালো ট্যুর জি অপারেটর জি আছে, তো তাদের আপনি সাহায্য নিতে পারেন। এতে হয় কি, আমরা ট্যুর অপারেটর শুনলে ভয় পাই, ট্যুর অপারেটর শুনলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ সে তার তার মাধ্যমে আপনি গেলে আপনার দুটো লাভ হচ্ছে। সে কিন্তু চাইলে ভালো ট্যুর অপারেটর যে সে সাশ্রয়ী মূল্যে সে তো আপনার কাছ থেকে নেবে না, যে সেবাগুলো যার কাছ থেকে নেবে তার কাছ হুম, থেকেই তো সে কমিশন নেবে, কথাটা বুঝতে পারছেন? হুম, চাইলে সে আপনার জন্য এটাকে চিপার করতে পারে, সস্তায় করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার জানার ব্যাপারটা আপনি নিজে নিজে জানবেন, আর একটা ভালো গাইডের মাধ্যমে গেলে, যেটা আপনি একটু আগে বললেন, আপনি আপনার অনেক প্রশ্ন থাকবে, সেই উত্তরগুলো আর খুঁজতে হবে না কারো কাছে, তার কাছ থেকেই পাবেন। জি, আবার আপনাকে ঠিক কোথায় আছে। আমি আমার জিনিসগুলো কোথায় কি পাবো সে সবগুলো সংগ্রহ করবে। আর যদি তা না করেন, আপনি একাই যান, তাহলে অসুবিধা হবে না, সিলেটে আপনার সবকিছুই পাওয়া যায়, আপনি আচ্ছা, সবকিছু সিলেটে অ্যাভেলেবল। আমি ধরে নিচ্ছি পর্যটন সংস্থার মাধ্যমে যাব। এখন সেই পর্যটন সংস্থাকে আমি নির্বাচন করব কিভাবে? মানে তাকে পাবো কিভাবে? সরকারের এরকম কি কোনো তালিকাভুক্ত পর্যটন সংস্থা আছে, যে সরকারি কোনো সংস্থার মাধ্যমে, সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, আমরা যদি ধরে নেই যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বা পর্যটন মন্ত্রণালয়ের কোনো উইং থাকতে পারে, বা জেলা প্রশাসন থাকতে পারে, যে আমরা সিলেট যাব বা আমরা বান্দরবান যাব বা আমরা রাঙামাটি যাব, জেলা প্রশাসনে কি এরকম কোনো উইং আছে না, যেখান থেকে আমি না, ফোন করে জানতে পারি যে আমি না, আপনার জেলাতে ভ্রমণ করতে আসব, কোন কোন জায়গাগুলোতে আমি ঘুরতে পারি বা কিভাবে কিভাবে ঘুরতে পারি, আপনাদের পরামর্শ চাই। বিশেষ না, করে আমি এই কথাটি এই কারণে বলছি যে সিলেটের পর্যটন কেন্দ্র কি এই সময়, যদি আমরা বলি করোনার পরে, এখন কি সিলেটের পর্যটন কেন্দ্রগুলি খুলেছে? হ্যাঁ খুলেছে, ওই যে অন্যান্য জায়গার মতো এটা খুলেছে, মানে বলা হয়েছে দাপ্তরিক খুলেছে, ভাবে কিন্তু বোধহয় খোলেনি, হ্যাঁ ওইভাবে অফিসিয়ালি। খুলেনি। এখন ওইভাবে খুলেছে খুলেনি। কি খোলেনি আমরা তো জানি না। এখন আমরা না, এটা জানবো কিভাবে? পর্যটক তো চলে গেল, না হয় না জেনেই এটা চলে গেল, এখন জানবে কিভাবে? শুনেন, আমাকে উত্তর দিচ্ছি, আমি বলি, এটা জানানোর দায়িত্ব তো এটা আপনার আমার না, এটা কর্তৃপক্ষের, সরকারের কর্তৃপক্ষ আছে না, মন্ত্রণালয় আছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, আপনার বিটিবি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, অর্থাৎ সরকার জানাবে, সরকার না, জানাবে যে আমরা আমি। কিন্তু পর্যটন কর্পোরেশন গুলোর কাছ থেকে, পর্যটন কর্পোরেশন গুলো কিন্তু বিভিন্নভাবে, পর্যটন কর্পোরেশন কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা এক একটি পর্যটন কেন্দ্র উন্মুক্ত করে তারা কিন্তু ঘোষণা দিয়ে জানিয়েছে যে আমার রাঙামাটি পর্যটন কেন্দ্র ওপেন। যেমন আমি রাঙামাটির কথাটি বলতে পারি, আমি পত্রিকার একটি সংবাদে জানতে পারলাম যে রাঙামাটির পর্যটন মোটেল উন্মুক্ত করা হয়েছে আহ অতিথিদের জন্য। না বান্দরবানের এটা পর্যটন, এটা না, এটা আপনার শুনেন, এটা একটু এটা এটা এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। জি, আপনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কথা যেটা বলছেন, তারা কিন্তু পর্যটক গন্তব্যের কথা বলে নাই, তার পর্যটন স্থাপনা যেগুলো আছে আমি আমি ওইগুলো সেটাই বলছি, আমি হ্যাঁ সেটাই বলছি পর্যটক, যে পর্যটন মোটেলটি উন্মুক্ত হ্যাঁ করা হয়েছে দর্শক, হ্যাঁ স্থাপনাগুলো, পর্যটকদের হোটেল জন্য। মোটেল এগুলো, সে স্থাপনার হোটেল কথা তার বলছে, মোটেল, তারগুলো, কারণ না সে না তো না ব্যবসা না, করে। সেটাই আমি সেটাই বলছি যে আহ, পর্যটন মোটেল তারা কিন্তু ঘোষণা দিয়েই উন্মুক্ত করেছে, এটি অনেকে জানতে পেরেছে। হ্যাঁ, এখন সিলেটের পর্যটন কেন্দ্রগুলি উন্মুক্ত হয়েছে কি হয়নি? সেটা হলো যেটা দাপ্তরিক ভাবে যেটা বললেন, সরকারি ভাবে তো ওটা হয়নি, কিন্তু তাই হুম। বললে তো মানুষ বসেনি, তাই না? এখন আপনার আহ, কাছে আমি একটু যেটি জানতে চাই সেটি হচ্ছে, সরকারিভাবে বা আমরা যেটি জানি যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কিন্তু পর্যটন কেন্দ্রগুলি উন্মুক্ত করা হয়েছে, এ ব্যাপারে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে, ব্যাপক প্রচার প্রচারণার, ব্যাপক না হলেও প্রচার প্রচারণার জন্য মোটামুটি কাজ তারা করেছেন, সেটি আমরা জানতে পারি। এবং আমরা পর্যটন ট্যুরিজম বোর্ডের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে স্থানীয়ভাবে জেলা প্রশাসকদেরকে হ্যাঁ, এই বিষয়টি দেখভাল করবার জন্য, এটি আমরা
জানতে পেরেছি নাগরিক হিসেবে। বিশদভাবে আমরা বলতে পারবো না, নাগরিক হিসেবে আমাদের পক্ষে যতটুকু জানা সম্ভব সেটুকুই আমরা জানতে পেরেছি। তো এখন জেলা প্রশাসন থেকে কি পর্যটকদেরকে কোনো বার্তা দেয়া হচ্ছে, বা নাগরিকদেরকে কোনো বার্তা দেয়া হচ্ছে যে এই পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত আছে, এই পর্যটনটি উন্মুক্ত নেই, এখানে আসলে এই নিয়ম মানতে হবে? যেমন আমি বলতে পারি যে বান্দরবনে আমি ভ্রমণ করতে যাব, একটি গাড়িতে আগে জানতাম যে 12 জন চড়া যায়, এখন কতজন চড়তে পারবেন এটি আমি কিভাবে জানতে পারবো? না, এটার জন্য হচ্ছে কি যে এটা সরকার সবগুলো সংশ্লিষ্ট যে জেলা প্রশাসক আছেন তাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। তারা যখন মনে করবে তখন তারা স্থানীয়ভাবে ঘোষণা দেবে যে আমরা ওই এলাকাটা ছেড়ে দেওয়া হলো বা ওই গন্তব্যটা ছেড়ে দেওয়া হলো। আর যেটা বলছেন আমি এক গাড়িতে কয়জন যাব, কিভাবে যাব, কোথায় হোটেলে থাকবো, কি করবো, এটার জন্য এসওপি করেছে সরকার, তাই না? তো এসওপিটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এটা প্রণয়ন করে তারা ছাপিয়ে তারা বিতরণ করছে। এটা যে পর্যাপ্ত তা বলবো না, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা পাঠাচ্ছে, সেই এসওপিতে সবকিছু উল্লেখ আছে সবারই। এই যে পর্যটকের এসওপিতে স্বাস্থ্যবিধির অনেকগুলি বিষয়, অসংখ্য বিষয় আছে, আপনি কি একটু হ্যাঁ, বলবেন যে তার মধ্যে পর্যটন এলাকাগুলোতে বিশেষ করে আমরা খাগড়াছড়ি এবং সিলেট এবং বান্দরবান এইসব জায়গাগুলোতে এক একটি গাড়িতে কতজন পর্যটক বসতে পারবে এরকম কোনো দিক নির্দেশনা দেয়া হয়েছে কিনা? এটা যে ওই স্বাস্থ্যবিধিতে আপনি স্বাস্থ্যবিধি যখন মেনে যাবেন, এটা তো আপনার এক গাড়ির তে আপনার যে যাত্রী সংকুলান যেটা হয় এটা তো সব গাড়িতে সমান না, এটা ওইভাবে না। অর্থাৎ আপনি কিভাবে স্বাস্থ্যসম্মত ভাবে আপনি গাড়িতে আহরণ করবেন, কিভাবে হোটেলে থাকবেন, কিভাবে রেস্টুরেন্টে খাবেন, কিভাবে আপনি হুম। পর্যটক গন্তব্যে যাবেন, এগুলো আলাদা আলাদা করে দেয়া আছে। যখন তখন যেখানে যেটা প্রযোজ্য হবে তখন সেটা জি, আপনি কাজে ধন্যবাদ। আমরা যদি একটু মালিনীছড়া চা বাগানের পরে আপনি যদি আমাদেরকে অন্য কোনো পর্যটন কেন্দ্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন, এবং সিলেটে সেখানকার এই মানে প্রাকৃতিক এবং কেন পর্যটকরা সেখানে যাবেন একটু যদি আমি আমাদেরকে বলেন। আমি যেটা আগেই বলেছিলাম যে দেখেন, দেখার আগ্রহ যেটা সবার কিন্তু সমান থাকে না, তাই না? কেউ জি। পাহাড় পছন্দ করে, কেউ সাগর পছন্দ করে, কেউ আপনার আবার এই যে কি বলে আপনার হাওয়ার পছন্দ করে, তো আবার কারো সংস্কৃতির দিকে ঝোঁক আছে। তো আর সিলেটে সাধারণত যে পর্যটকরা যান তাদের কিন্তু প্রকৃতির দিকে ঝোঁক বেশি, তারা, তাই না? তারা প্রকৃতি নির্ভর হয়ে যান এবং সিলেটে পর্যটনের মূল আকর্ষণই হচ্ছে কিন্তু প্রকৃতি। তো মালনীছড়া থেকে এখানে তারপর একজন পর্যটকের জন্য উনি তো স্থানীয়ভাবে যেটা আপনি বলছেন, আপনি তখনই কিন্তু আমরা যেটা বলি এই একদিকে গেলে আপনি তো ওই যে লালাকালের দিকে আপনি যেতে পারেন, তাই না? হুম, হুম। জাফলং তামাবিল পর্যন্ত যেতে পারেন, এটা একটা দিকে আর কি, তাই না? আবার জি। আরেকটা দিকে আপনি বিছানাকান্দি যেতে পারেন, তাই না? তো এটা বিছনাকান্দি, আপনি রাতারগুল। রাতারগুল যেতে পারেন, এটা হলো একদিকে। আর ওইটা হলো অন্যদিকে। আরেক তো দিকে। আরেক দিকে। তখন একটা জিনিস হচ্ছে কি, আপনি তো তাড়াহুড়া যেটা হলো সময়ের উপর নির্ভর করে। আমরা সাধারণত বেড়াতে গিয়ে খুব তাড়াহুড়ো করি। বেড়াতে গিয়ে খুব বেশি তাড়াহুড়া করতে নাই। এতে আপনার কিন্তু খুব ভালো করে দেখাও হয় না, জানাও হয় না। আমরা একটা জিনিস বুঝি না যে অনেকেই এটা জানে না যে আমি যে বেড়াতে গেলাম শুধু দেখার জন্য যাই না। আমার হ্যাঁ। দেখার সাথে সাথে কিন্তু এখান থেকে আমার অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এজন্য জি। আমাকে একটু সময় দিতে হবে, একটু ভালোভাবে দেখতে আমি কি হবে। একটু আপনাকে অনুরোধ করতে পারি যে আপনি কি আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সিলেট ভ্রমণের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি, যে কোন কোন বিষয়গুলো অনুসরণ করে তারা ওই জায়গাগুলিতে ঘুরবেন, একটু আপনি যদি পরামর্শটা একটু দেন। হ্যাঁ, এটা আমি আগেই বলেছি যে এটা তো বেড়ানোর ঝোঁকটা সবার কাছে কিন্তু সব জিনিসের আকর্ষণ সমান থাকে না, তাই না? আর আমি আগেই বলেছি হুম। যে সিলেটে যারা যান তারা কিন্তু প্রকৃতি নির্ভর পর্যটকই তারা। তো তাদের কাছে এখন কিন্তু একেক সময় কিন্তু একেকটা জি। জায়গার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, ঝোঁক বেশি থাকে। এখন যেমন আমি আমি আমার কাছে যতদূর মনে হয়েছে লালাকালটা ডানের দিকে, হুম। আর বাঁয়ের দিকে আপনি রাতারগুলকে এখন ছাড়িয়ে গেছে বিছানাকান্দি। তো সেই হিসাবে আমি বলব যে আপনি সিলেটের এগুলো অনেকটা সিলেট থেকে স্থানীয় ভ্রমণের জন্য এই জায়গাগুলো যারা স্থানীয়ভাবে ভ্রমণ করবেন, সিলেটটা একটু দেখবেন, একটু রাতারগুল যাবেন, একটু বিছানাকান্দি যাবেন, কেউ আবার লালাখাল যাবেন, তাই না? আরো অনেক আছে।
অনেক কিছু, এই যে পাতার আহরণ হচ্ছে, তাই না? ওইদিকে জাফলং যাওয়া যেতে পারে। তো আরো অনেক ছোট ছোট অনেক অনেক জায়গা আছে। আবার অনেকে একটু সংস্কৃতির দিকে ঝুঁক আছে, তাই না? আমাদের হুম এখানে হুম কিন্তু যারা উপজাতীয় সম্প্রদায় আছে, তাই না, মণিপুরী সম্প্রদায়, তাদের সংস্কৃতিটা সাংঘাতিক, খুবই রিচ কিন্তু। তো শহরে কিন্তু সেই মণিপুরী সম্প্রদায় আছে, তাই না? সেখানে হুম কিন্তু হুম ওই সংস্কৃতির সাথে অনেকে পরিচিত হতে পারে। আবার অনেকের ঝুঁক আছে, যেটাকে আমরা বলি সিলেট শহরটা একটু ঘুরে দেখা। যেমন কেউ আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে, অনেকের আছে একটু শিক্ষার দিকে ঝুঁক আছে। যেমন সিলেটে আমরা জানি ঐতিহাসিক ভাবে এমসি কলেজ যেটা আছে, এটা একটা দেখার মতো জায়গা। হুম তারপরে বিশ্ববিদ্যালয় আছে, আরো অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তাই না? তো সেগুলো দেখার জন্য সিলেট শহরেও কিন্তু একটা নগর ভ্রমণ হতে পারে, তাই না? একটা সিটি ট্যুর হতে পারে। তো সব মিলিয়ে একজন হুম পর্যটকের কোন দিকে বেশি থাকবে এবং কতটুকু সময় দিতে পারবেন, আমি স্থানীয় ট্যুরের জন্য বললাম এইগুলো। তার সাথে কিন্তু আরো অনেক ছোটখাটো অনেক ব্যাপার আছে, হুম, অনেক কিছু দেখার আছে। যেমন জি ভোলাগঞ্জ কুয়ারি আছে, ওইদিকে গেলে কেউ যদি চান, ওইদিকে তো একটা দিন, এক এক দিকে এক একটা হুম দিন, হুম আমার মনে হয় যে হুম 3টা দিন সিলেটের জন্য স্থানীয়ভাবে 3টা দিন নিয়ে গেলে ভালোভাবে একটু দেখা যাবে সব। আর 2 দিন হলে মোটামুটি চলে যাবে। আর একদিনে তো সম্ভব না, একদিনে হয়তো কোনো একটা একটা অনেক পর্যটক দূর। মানে হয়তো একদিন শুধু গিয়ে বিছানাকান্দিটা কাভার দিয়ে চলে আসছে। আর যদি সামগ্রিকভাবে যে সিলেট এবং আশেপাশের সব এলাকাগুলো যদি মোটামুটি ভালোভাবে দেখতে চান সিলেট শহর সব, তা আমার পরামর্শ থাকবে অন্তত 3টা দিন হাতে নিয়ে যাওয়া ভালো। হুম আহ, আমরা যদি বিছানাকান্দির কথা চিন্তা করি, বিছানাকান্দির বিশেষ বৈশিষ্ট্য কি? আপনি যে পর্যটন স্পটগুলির কথা বললেন, সেগুলির বিশেষ বৈশিষ্ট্য কি একটু আমাদের দর্শকদেরকে আহ বলবেন? আমরা বিশেষ একটু তৃণমূলের আলোচনা করছি, আপনার সাথে আসলে একটু নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করাটাই সমীচীন। তারপর আমরা আপনার মতো একজন বিশেষজ্ঞর কাছ থেকে আমরা আহ, যদি দর্শকরা সরাসরি সেটি জানতে পারেন, তাহলে আমার মনে হয় তারা উপকৃত হবেন। এ কারণে আমরা একটু তৃণমূলের একেবারে সাধারণ বিষয় নিয়ে একটু আপনাকে প্রশ্ন করার চেষ্টা করছি। যেমন আপনি রাতারগুলের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে একটা সোয়াম ফরেস্ট বলা হয়, অর্থাৎ আপনি উদ্ভিদ, জলজ উদ্ভিদ আছে এখানে, তাই না? জি। উদ্ভিদটা কি হয়, ভূমিতে হয়, স্থলভূমিতে, এখানে জলে আছে, সোয়াম ফরেস্ট যেটাকে বলে। তো এটার আকর্ষণটা হচ্ছে ওই দিক দিয়ে, এটার গুরুত্ব বেশি। তো এটা একটা দেখার বিষয় এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। আর যদি আপনি বিছানাকান্দির কথা বলেন, তাহলে বিছানাকান্দির একটা অপরূপ রূপ। আপনি দেখেন পাহাড় থেকে কি করে পানি আসছে, তাই না? এই যে পানির স্রোত দ্বারা, হুম স্বচ্ছ পানির স্রোত দ্বারা পাথর উপর দিয়ে চলে যাচ্ছে, পাশাপাশি আপনি হুম পাহাড়টা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পানির যে উৎসস্থল যেটা, সেটাও আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো একাধারে হুম আপনি কিন্তু পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি যে এই যে পানিটা গড়িয়ে চলে আসলো, এসে আপনার কাছে, আপনি সেখানেই আছেন, এই পাথর দিয়ে হুম গড়িয়ে যাচ্ছে, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এবং এই যে পানি, অত্যন্ত খুবই সুন্দর পানি, এবং এই যে পানি এবং পাথরের যে যে একটা মিল এবং একটা স্বচ্ছ পানির ধারা, সো এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অর্থাৎ এটা নৈসর্গিক দৃশ্য যেটাকে বলে আর কি, অপূর্ব। জি। একদিকে পাহাড় দেখছেন আপনার, আবার এইদিকে গড়িয়ে আসা পানিতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি পাথরের সাথে, পানির সাথে পাথরের খেলা দেখছেন। এটা সেটা অপূর্ব শুধু অপূর্ব। শুধু পাহাড় পাহাড় ছুঁতে ইচ্ছে করে, সেটি সম্ভব হয় না, কারণ সেটি বাংলাদেশে ভূখণ্ডের আছে না, আছে না, ভূখণ্ডের বাইরে। আছে না নজরুল ইসলামের একটা গান, আকাশে পাহাড় দিয়ে, মানে হুম। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, তাই না? তো যেমন আমরা আপনি যদি সংগ্রাম, জি জি বলুন। নজরুলের একটা জি। গান আছে না, বিখ্যাত গান, আকাশে হেলান দিয়ে হ্যাঁ পাহাড় ঘুমায় হয়, তাই না? তখন হ্যাঁ আপনি হ্যাঁ। যখন ওইদিকে তাকাবেন, ঠিকই বুঝতে পারবেন যে কিভাবে আকাশে হেলান দিয়ে পাহাড়টা ঘুমাচ্ছে, তাই না? হুম। আবার এবং আপনি যখন আমরা যদি হ্যাঁ সংগ্রামপুঞ্জি ঝর্ণার কথা চিন্তা করি, হ্যাঁ আহ, একই পানি একই আসছে পানি আসছে ভারত থেকে, হ্যাঁ, পড়ছে এসে বাংলাদেশে। বাংলাদেশে অপূর্ব, আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন। এটা তো এবং শুনেন। বিছানাকান্দির ব্যাপারটিও তাই। হ্যাঁ, আরো এই আহ, ইয়াতে মনোমুগ্ধকর জাফলং এর, যেটাকে বলে, হ্যাঁ জাফলং এর পিকচার্স, যে, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলি একই রকম। লালাখালের অবস্থা কি কি একটু বলবেন? লালাখালের লালা কি কারণে লালাখালে লালাখাল বিখ্যাত? লালাখালের শুনেন, লালাখালের পানির যে পানিটা আছে না,
লালাখালের যে হুম হুম সৌন্দর্য যেটা, বিশেষ করে যে তার পানির যেটা মানে বর্ণ যেটা আর কি, তাই না? পানির যেটা রং যেটা, হুম হুম এই পানির রংটার মধ্যে একটা বৈশিষ্ট্য হুম হুম, আছে। এটাই জি পর্যটকদের বেশি আকর্ষণ করে। ওইদিকে তো দৃশ্য আছেই, মনোরম দৃশ্য ওইদিকে রয়েই গেল। কিন্তু বোনাস হিসাবে এইটা পাওয়া যায়, এবং এই যে আপনার এই লালাখাল দিয়ে আপনি যখন আপনি যাচ্ছেন, আপনি সার্বিক যে পরিবেশ যেটা, এবং এই যে মানে হুম পানির যে হুম ধারা যেটা, এখানকার পানির রংটা একটু অন্য ধরনের, বর্ণটা অন্য। তো ওই এটা হুম। পর্যটকদের বেশি আকর্ষণ করে। আমরা যদি আরো কয়েকটা পর্যটন কেন্দ্র সম্পর্কে একটু আপনার কাছ থেকে একটু যদি আমাদেরকে বিশেষত্ব কি এবং কেন আমরা সেই জায়গাগুলিতে যাব সেটি যদি একটু হ্যাঁ, তারপরে আহ সিলেটে অনুরোধ করছি আপনাকে। আমরা তো এখনো সিলেটেই রয়ে গেলাম, তাই না? আমরা সিলেট থেকে যখন জি। বেরোবো, সিলেট থেকে বেরোলে আপনি যখন ওইদিকে যাবেন, আপনি দেখেন, আপনি মাধবকুণ্ডের কথা, তাই না? আপনি সিলেট বেরিয়ে যাদের হাতে সময় থাকে তারা মাধবকুণ্ড হয়ে শ্রীমঙ্গল যায়, সরাসরি শ্রীমঙ্গল না না গিয়ে। হুম তো সেটা আমাদের বিয়ানীবাজার হয়ে যায়, অনেক কিছু দেখার আছে। বিয়ানীবাজার একটা ঐতিহাসিক স্থান, আমার জন্মস্থান যেটা আর কি। সেটা হুম অপূর্ব সুন্দর হুম টিলা বেষ্টিত একটা খুবই সুন্দর জায়গা, এবং সেখানে মুক্তিযুদ্ধের আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন অনেক স্মৃতি রয়ে গেছে, যেটা দেখে দেখে যাওয়া যেতে পারে। রাস্তার ধারেই আছে সবকিছু। হুম তারপর আমাদের যেটা আমরা হুম বলি যে আমাদের জানি, মানে বিশ্বখ্যাত একজন দার্শনিক ছিলেন আমাদের, তাই না? জিসি দেব, ওনার বাড়িও কিন্তু এখানে। হুম হুম তো বিয়ানীবাজার খুবই উন্নত একটা, অত্যন্ত কি বলবো, একটা ধনী মানুষের জায়গা, তো বাড়িগুলো খুবই সুন্দর সুন্দর বাড়ি। এগুলো দেখা যায়। এইসব দেখে তারপরে আপনি মাধবকুণ্ড গেলেন। মাধবকুণ্ডের হুম যে জলধারা যেটা, এটা বাংলাদেশের সবচেয়ে কি বলা হয়, প্রাকৃতিক, বৃহত্তর প্রাকৃতিক জলধারা, তাই না? ঝর্ণা। হুম। তো সেখানে জলপ্রপাত। হ্যাঁ, তো সেই জলপ্রপাতটা মানে প্রাকৃতিক জলপ্রপাত হিসাবে বাংলাদেশের বৃহৎ জলপ্রপাত এটা। তো এটার সৌন্দর্য অপূর্ব, আপনি সেটা দেখতে পারেন। তাও সেখানেও কিন্তু একটু সময় নিয়ে যেতে হবে। আবার যারা তরুণ যারা আছে তাদের তাদের একটু উচ্ছ্বাস থাকে আলাদা। তারা অনেকেই হুম আপনার হুম। পাশ দিয়ে কষ্ট করে হলেও তারা পাহাড় বেয়ে উপরে ওই যেটা যে জায়গা থেকে উৎস দেখতে চায়। আর হুম। যাদের পক্ষে এটা কিন্তু সম্ভব হয় না তারা আমরা কিন্তু আমরা নিরুৎসাহিত করব, কারণ এরকম ভাবে উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার পতিত হয়েছে হ্যাঁ, বিগত হ্যাঁ। সময়ে। আমরা তো এটা নিরুৎসাহিত করব, আমরা এটা দেখব, তাদের কিন্তু আহ, না ছুঁয়ে দেখাই ভালো। এবং না ঝুঁকি না পর্যটন নেওয়াই ভালো। পর্যটন স্পট গুলো আসলে আহ আমরা যতটা স্পট যত বেশি স্পর্শ করব ততই সেটি আসলে হ্যাঁ। প্রকৃতির জন্য ক্ষতিকর হবে। হুম। জি। তো এখানে আহ যেটা এখানে যেটা আকর্ষণ, সেটা তো আপনি তারপরে শুধু এটা না, এই যে পানিটা নিচে পড়ছে না, তো হুম সেখানে হুম যেটা একটা গর্ত হয়েছে, এটা হুম হুম একটা দেখার মতো বিষয়। তারপরে পানিটা যে বিরাট বিরাট পাথর, পাথর দিয়ে পাথরের উপর গড়িয়ে গড়িয়ে নিচ দিকে যাচ্ছে, সেটা একটা হ্যাঁ অপূর্ব দৃশ্য, এটা অপূর্ব দৃশ্য। তো এটা ওই যে বলে না যে পাথর পানির খেলা, তাই না? হ্যাঁ। পাথর এবং পানির মধ্যে যে একটা খেলা, যেটা এটার কি বলবো, এটা দৃষ্টিকোণটাই আলাদা। যারা এটাকে ওই আমরা দৃষ্টিকোণ এই, জামিল ভাই, আমরা একটু লালাখালের একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। হ্যাঁ, এই যে ধন্যবাদ। সাদা পানি, আপনি কি একটু কিছু বলবেন? এরপরে হ্যাঁ, আমরা দেখানোর চেষ্টা এই করছি এই যে আমি আপনাকে মাধবকুণ্ড যেটা, জলপ্রপাত। হ্যাঁ, জি যেটা জি, এই যে আমি একটু কি এটি একটু বলবেন? হ্যাঁ, জি, এই যে দেখেন, আমরা এই একটু যে মাধব। আপনি এই যে পর্যটকরা যাচ্ছে দেখেন তারা কিভাবে উপভোগ করছে। এই জি যে জি। তীরবর্তী যে দৃশ্য যেটা, এবং হুম সবচেয়ে বড় জিনিস হইলো যে জলধারা যেটা, যে এখানকার পানির বর্ণটা অপূর্ব, একটা অন্য ধরনের। দেখছেন পানির রংটা, যেটাকে বর্ণ যেটাকে আমি বলেছি একটু আগে, জি। এটা তারা খুব উপভোগ করে। কারণ এই ধরনের বর্ণ, মানে পানির রং অন্য কোথাও আপনি পাবেন না। এটা একটা হুম হুম এটা একটা খুব উপভোগ্য। এবং এই যে তীরবর্তী যে দৃশ্যগুলো, এবং সামনের দিকে যখন যাচ্ছে, সামনে কিন্তু পাহাড়ের দৃশ্য। তো সব মিলে এটাকে ঠিক বর্ণনা করে বোঝানো, মানে না গেলে কেউ বুঝতে পারবে না যে সেটা আসলে কি অপূর্ব একটা দৃশ্য। সব মিলে পানি পাহাড় একাকার হয়ে আছে, সব বিয়েগুলো। এবং সে পানি বলেন, পাহাড় বলেন, তীরবর্তী এলাকা বলেন, সব মিলে মনে হয় হুম যেন হুম। আসলে একটা প্রকৃতির রূপ আপনার সামনে ভেসে উঠছে।
তো এই যে যারা আহ, এখানে কি কোনো ঝুঁকি আছে বা কোনো এরকম কি কিছু মনে করেন যে পানিতে না কোনো ঝুঁকি রকম শুনেন, আমি ঝুঁকি বা এতক্ষণ এরকম? এটা তো ঝুঁকি শুনেন, জি। আপনি যখন পানির উপর দিয়ে যাবেন, আপনি মনে করেন যেখানে আপনি ডুবে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু যারা সাঁতার জানে না তাদের জন্য ঝুঁকি থাকে। তো এটা যেহেতু নদী, এখানে তো গভীরতা আছে, অতএব যারা সাঁতার জানে না তাদের জন্য ঝুঁকি আছে, যাতে তারা মানে যে কোনো অবস্থায় কোনো দুর্ঘটনার শিকার না হয়, তাই না? এটাই ঝুঁকি, আর এছাড়া জি। অন্য কোনো ঝুঁকি নেই, এছাড়া অন্য কোনো ঝুঁকি এখানে নেই। আচ্ছা, আচ্ছা, আমরা একটু মাধবকুণ্ড দেখবার চেষ্টা করি। আচ্ছা, এই জায়গাগুলোতে আমরা যদি লালাখালের কথাটা একটু ধরি, মানে এখানে কিভাবে পর্যটকরা ঘুরতে পারবেন? এখানে নৌকার ব্যবস্থাটি কেমন, বা আছে এগুলো আমরা? স্থানীয়ভাবে, আছে স্থানীয়ভাবে আছে, সবই আছে। আপনি ওই সিলেট শহর থেকে খুব সহজেই কাছে, দূরে না তো, জাফলং যাওয়ার রাস্তার মধ্যেই। তো যারা ওইদিকে যায় সাধারণত তারা লালাকালও যায়, জাফলংও যায়, আমি আগেই বলেছি এটা একদিকে। তো এখানে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য কোনো অসুবিধা নাই। আর ওইখানে জলযানও পাওয়া যায়, আপনি নৌকা বা ওই যে ইয়েগুলো পাওয়া যায়, ছোট ছোট স্পিড বোট গুলো পাওয়া যায়। তো জলযানও আছে এখানে, পর্যাপ্ত, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অব্যবস্থাপনা আছে, আমি আহ, এটা স্বীকার করি। তবে এগুলো তো কিছু থাকবেই, যেহেতু সরকারি ভাবে এগুলো নিয়ন্ত্রণ করা হয় না, তো অব্যবস্থাপনা কিছু আচ্ছা, থাকবে। আমরা যদি ধরে নিই যে সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় না, আহ, কেন? মানে বাংলাদেশ তো, মানে এখনো কি আমরা ওই জায়গাগুলোতে পৌঁছাতে পারিনি বা পৌঁছানোর পথে রয়েছি, এরকম কোনো কিছু? এটা হলো কি, আপনাকে আমি বলি, তখন তো আপনাকে পিছিয়ে যেতে হবে। এই যে আজকে আপনি হুম। ডিসি সাহেবদের কথা বললেন, জেলা প্রশাসনের হাতে তো পর্যটনকে এইভাবে ছেড়ে দেওয়ার কথা না। কিন্তু সরকারের যেহেতু বিভিন্ন অঞ্চলে, আজকে মনে করেন সিলেট একটা অঞ্চল, তাই না? তো এখানে কিন্তু বিদেশে এক একটা অঞ্চলে কিন্তু সরকারের অফিস আদালত থাকে, লোকজন থাকে, তারা ওইখান থেকে সবকিছু মনিটর করে, কোঅর্ডিনেট করে। কিন্তু বাংলাদেশে তো পর্যটন অঞ্চল এখনো গড়ে ওঠে নাই। একবার সরকার, আমি বলেছি, আপনি হয়তো জানেন, আমাদের এই যে আমাদের মাননীয় মন্ত্রী, আগের প্রাক্তন মন্ত্রী ফারুক খান সাহেব থাকতে, এটা আমি এফবিসিসিআই তে আমি তখন ইয়ে কমিটির চেয়ারম্যান ছিলাম, দায়িত্ব দিয়েছিলেন উনি, যে আমি 10টা অঞ্চল করেছিলাম, এবং সিলেটে বাংলাদেশের 10টার মধ্যে দুটোই পড়েছিল। ওই অঞ্চলগুলো তো আপনি ওই পর্যটন সম্পদ বা পণ্যের উপর ভিত্তি করে করা হয়েছিল। তো একটা সিলেট হয়েছিল, একটা শ্রীমঙ্গল হয়েছিল, সিলেটে দুটোই পড়েছিল। তো তার মানে হলো কি, এক একটা অঞ্চলে সরকারি অফিস থাকবে, লোকজন থাকবে, তারা এগুলো দেখভাল করবে, মানে প্রশাসনিক কাঠামো আর কি। তো সেটা তো আমাদের এখনো হয় নাই, ওটা হলে কিন্তু তাহলে আর এই সমস্যাগুলো থাকতো না, নাই বলে কিন্তু আমরা এই যে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শকদেরকে। এটি হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত, এবং হ্যাঁ, মাধব, হ্যাঁ, এটা কিন্তু ভরা মাধব, মৌসুমের ছবিটা, হুম, এটা ভরা ভরা মৌসুমের মৌসুমের। ছবি না, ভরা এটা মৌসুমে আরো পানি থাকে এখানে। না না, আমি বলছি এটা ভরা, অনেকটা ভরা মৌসুম, পানির স্রোত থেকে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ নিচে যে পানি জমা হচ্ছে ওইটা দেখে মনে হচ্ছে অনেকটা ভরা মৌসুম। আর একেবারে আচ্ছা, ভরা মৌসুম হলে আরো বেশি পানি আসে উপর থেকে, মানে ছিটিয়ে আসে আর কি, আচ্ছা, তখন আমরা সুন্দর লাগে। সেরকম সেরকম মাধবকুণ্ড, একটি, হ্যাঁ, শুনেন, মাধবকুণ্ডে যদি আপনি যেটা বলেছেন এটা ভালো কথা বলেছেন। অ্যাকচুয়ালি আপনি যদি সত্যিকার অর্থে মাধবকুণ্ডের সত্যিকার রূপ দেখতে হয়, তাহলে কিন্তু আপনাকে বর্ষা মৌসুমে যাওয়া উচিত। হ্যাঁ, তখন মাধবকুণ্ডের প্রকৃত রূপ আপনি দেখতে পারবেন। তখন একদম মানে দুপাশে আরো দৈর্ঘ্য নিয়ে পানি ছিটিয়ে আসে, দেখতে কিন্তু অপূর্ব অপূর্ব লাগে। আর শীতকালে তো পানির ধারাটা কমে যায়। তো হুম, এটা তখন, একটা ওই শীতকালেও একটা সুন্দর, কিন্তু ওই সময় আপনি ভরা মৌসুমে আলাদা একটা সুন্দর। তখন এই পানির পর্যাপ্ততা থাকে, এবং আহ, ওই পাথরের উপর দিয়ে পানিটা গড়ায়, তো তখন আরো ভরাট অবস্থা থাকে, তখন আরো ভালো লাগে। আমরা যদি ধরে নেই যে আমরা মাধবকুণ্ড আছি, আমরা আরেকটি ছবি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। আহ, মাধবকুণ্ড জলপ্রপাতের, আহ, আমরা যদি তারপরে আমরা ধরে নেই যে মাধবকুণ্ড থেকে আমরা যাব কোথায়? মাধবকুণ্ড থেকে আপনি চলে যাচ্ছেন, যেহেতু আপনি সিলেট থেকে আসছেন, তো হুম, আপনার তো আহ, আপনার পরবর্তী গন্তব্য হচ্ছে আপনি শ্রীমঙ্গল যাবেন। হুম, তো আপনি লাউয়াছড়া। যাওয়ার সময় ওইদিকে আপনি বোর্ড লেখা হয়ে, এখন তো আবার নতুন উপজেলা হয়েছে, তাই না?
বড়লেখা থেকে 2টো উপজেলা হয়ে গেছে, তো আপনি তারপরে কুলাউড়া পাবেন, তারপরে আপনি রাজনগর হয়ে আপনি মৌলভীবাজার হয়ে তারপরে আপনি গিয়ে শ্রীমঙ্গল পৌঁছাবেন। তো শ্রীমঙ্গল গেলে তো আপনার জন্য আরো অনেক কিছু দ্বার খুলে যাচ্ছে। আপনি শ্রীমঙ্গলে তো একটা মানে কি বলবো, দেখার মতো অনেক কিছুই পড়ে আছে, এবং এখানে একটু সময় নিয়েই যে আপনাকে বেড়াতে হবে। শ্রীমঙ্গল শুধু শ্রীমঙ্গল স্থানীয়ভাবে আচ্ছা একদিনে বেড়ানো যায়। আর যদি আপনি শুধু শ্রীমঙ্গল ভালোভাবে বেড়াতে চান তাহলে কিন্তু আপনার শ্রীমঙ্গলেই 2টো দিন দরকার। জামিল ভাই, এই ছবিটার সম্ভবত হ্যাঁ, মাধবকুণ্ড। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, এটাই, এই যে আমি হ্যাঁ, বলছিলাম, এইটা বর্ষা মৌসুমের, এইটাই এবং বর্ষা এই মৌসুমের ছবিটি বোধহয় বেশ আগের, এখন এখানে বেশ কিছু সংস্কার কাজ হয়েছে হয়েছে। এবং হ্যাঁ, আমি ওই জন্যই বলছি যে ওয়াকওয়ে হয়েছে এবং হ্যাঁ যাবার পথে বেশ ঐতিহাসিক মন্দির পাওয়া যায় হ্যাঁ সম্ভবত। হ্যাঁ, এই যে জি মাধবের মন্দির আর কি, এটা এই 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 মন্দিরের নাম অনুসারে কিন্তু এটা মাধবকুণ্ড, ওটার আর একটা ইতিহাস আছে। তো সেই আচ্ছা মাধব, সেই মাধবের নামেই কিন্তু মাধবকুণ্ড, সেটার আচ্ছা। একটা ইতিহাস আছে। তো মন্দির পাওয়া যায়, আর সামনে তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা রেস্তোরাঁ আছে, হ্যাঁ এরপরে হ্যাঁ, গিয়ে পাবেন। আর ওই ওই হেঁটে হেঁটে যাওয়ার জায়গাটা, দৃশ্যটাই খুব সুন্দর, কিন্তু আপনি যখন মানে এর পাড় দিয়ে যাচ্ছে, বেশ পাড় দিয়ে নিচে পাহাড়ি হ্যাঁ পানি হ্যাঁ, যাচ্ছে। মানে আপনি আপ এন্ড পাহাড়ি, ডাউন হচ্ছে, আপনি নিচে নামছেন, উপরে উঠছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা বেশ এই এই দৃশ্যটা জায়গাটি। ভরা মৌসুমের, তবে এখনকার ছবি না, এখন তো অনেক উন্নত হয়ে গেছে এলাকাটা। আমরা লাউয়াছড়া জঙ্গলটি আসলে অসাধারণ একটি স্বপ্নের মতো একটি ব্যাপার। আমি একটু লাউয়াছড়া একটু আপনার সাথে ঘুরে আসতে চাই। হ্যাঁ একটু কি আমাদেরকে লাউয়াছড়া সম্পর্কে বিস্তারিত কি একটু বলবেন? আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বেশ অনেক বছর আগে গিয়েছিলাম, সম্ভবত 2005 সালে হবে। আহ, আমি একটি আহ, আমার পত্রিকার একটি সংবাদ সংগ্রহের জন্য তখন ওখানে একটি সিসমিক জরিপ হচ্ছিল ওখানে গ্যাস অনুসন্ধানের সেই ব্যাপারটিতে। এবং অসাধারণ, এবং সব থেকে ভালো লাগার মানে অনেকগুলি ভালো লাগার মধ্যে আমার কাছে যেটি, পাহাড়ের টিলার উপরে আমি যখন বসে চা খেতে খেতে ট্রেন চলতে দেখছি, এটি অসাধারণ একটি অনুভূতি। এবং জঙ্গলের মধ্যে নীরব নীরব জঙ্গল, সেখানে খুবই ভালো লেগেছিল। আপনি কি একটু বলবেন আপনার ভাষায় লাউয়াছড়াকে? হ্যাঁ, লাউয়াছড়াটার সবচেয়ে বড় পরিচয় হলো, আমরা কি এটাকে মানে রেইন ফরেস্ট বলি, বাংলায় যেটাকে বলি বৃষ্টি স্নাত বনাঞ্চল, তাই না? জি এটা বাংলাদেশের একমাত্র বৃষ্টি স্নাত বনাঞ্চল, অর্থাৎ এখানে বৃষ্টি প্রবণতাটা বেশি। আপনি এটা জানেন কি না, শ্রীমঙ্গল এমন একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে বেশি গরমও এখানে, সবচেয়ে বেশি ঠান্ডাও এখানে, আবার সবচেয়ে বেশি সব থেকে বৃষ্টিপাতও হয়। বেশি বৃষ্টি। জি। বৃষ্টিপাতও হয় এখানে। এবং হুম হুম শুধু শ্রীমঙ্গলের বৃষ্টিপাত, আমি তো ওই সময় আমার আমার তো ওইখানে একটা রিসোর্ট ছিল, আমি হুম হুম। নিজেকে দেখেছি, অনেককে দেখেছি যে তারা বৃষ্টির সময় এখানে চলে যায়, ইয়াং জি। ছেলে মেয়েদের। আপনি কি ছবিটা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, লাউয়াছড়া। এটা তো আমারই রাস্তা। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ। আমারই রাস্তা, এবং এটা অপূর্ব। এটার এই দৃশ্যটা ইভেন অনেক সময় যারা জানে, যখন অনেকে জানে না সিলেট যাচ্ছে, কিন্তু হুম লাউয়াছড়ার ভিতর দিয়ে যাচ্ছেন, অনেকে জানেন না। হুম। শ্রীমঙ্গল থেকে আপনি যখন সিলেটের দিকে রওনা দিচ্ছেন, কিছুক্ষণ পরেই কিন্তু আপনি লাউয়াছড়ায় ঢুকে যাচ্ছেন, তাই না? জি। তো আমরা এই একটু, হ্যাঁ, এই রেলের যে পথটি, অসাধারণ, দৃশ্যটি অসাধারণ, একটি অন্যরকম অনুভূতির জন্ম দেয়। এটি সবই ঠিক আছে, কিন্তু বলা হয়ে থাকে যে ট্রেন লাইনটা কি আসলে বন্য পশু পাখিদের জন্য কোনো ক্ষতিকর কিনা, বা এই বিষয়টিকে একটু আলোকপাত করবেন কিনা, যে আসলে এটা উম, এট- এটা এটা আসলে না, এটা ওয়াইল্ড লাইফ যেটাকে বলি আমরা, সেটার জন্য এটা কিছু তো হবে, তবে যেহেতু এটাও কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেছে, এটা তো শত শত বছর ধরে ওইভাবে চলছে। আর যেহেতু এটা বুক চিরে গেছে, আর লাউয়াছড়া হুম, একটা বিরাট এলাকা, ছোট এলাকা হলে কিন্তু আপনার এটা, আপনি যেটা বলেছেন এটা ঠিকই, এটা একটা অসুবিধার কারণ হতো। তো লাউয়াছড়া তো খুব ছোট এলাকা না, বেশ বিরাট এলাকা জুড়ে আছে। তো হুম, এটা খুব একটা প্রভাব ফেলছে না, কারণ এখানে যাতে বিভিন্ন প্রজাতির যত পশু পাখি আছে, তা
তাই না? তাদের জন্য হুম, এটা মনে হয় না তেমন একটা কোনো অসুবিধা হচ্ছে। তবে এটা ঠিক লাউয়া আপনি ছাড়া যে হুম, বলেন। জি বলুন, আপনি বলুন। না, তো যেটা হলো যে আপনি যেটা বলেছেন, এই প্রশ্নটা উঠিয়েছেন, এটা ঠিক। অ্যাকচুয়ালি জীববৈচিত্র্যের জন্য এই ধরনের শব্দ হওয়া বা এর ভিতর দিয়ে কোনো কিছু যাওয়া, এটা ঠিক না। এটা তাদের এবং জন্য আমরা বিচরণের তো জন্য তাদের আহ বিচরণটা সবসময় কিন্তু তাদের একটা স্বস্বাধীনতা আছে না? তারা যাতে হ্যাঁ, স্বাধীনভাবে বিচরণ করতে পারে, কোনো অসুবিধার সম্মুখীন না হয়। বিশেষ করে শব্দটা তাদের জন্য খুব ভীতির। তো সেই জি জি, দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। তবে এটা করা হয়েছিল যখন, তখন তো আর ওই পর্যটনের কথা বা আর এই চিন্তা আপনার করা চিন্তা হয়নি। করে ওই সময় করা হয় নাই। তখন হয়তো আহ, এইভাবে চিন্তা করলে হয়তো অন্যভাবে চিন্তা এখনো করা হতো। এখনো যদি আমি একটি প্রবেশ পথটি একটু দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শকদেরকে, লাউয়াছড়াতে যে প্রবেশ পথটি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আহ আমরা যদি দেখি যে এই জায়গাটিতে সম্ভবত জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে প্রবেশের বা কোনো যান্ত্রিক কোনো বাহন নিয়ে প্রবেশের সুযোগটি সম্ভবত নেই, এবং এই বিষয়গুলিও আমাদেরকে আসলে অনুসরণ করতে হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাউয়াছড়া, যে আমরা যদি মাধবকুণ্ড থেকে আরো একটি স্পট কিন্তু রয়েছে অসাধারণ, মাধবপুর লেক। হুম, সেটা আছে, আবার আবার হাম রয়ে গেছে। সেটা তো আরো অসাধারণ, নতুন আবিষ্কার। হামহামটা তো একটু দুর্গম বোধ হয়। একটু দুর্গম, সেটা হলো আপনার একটু দুর্গম হইলেও কিন্তু আমরা আপনাকে বলি, আমাদের এটা আরেকটা প্রোডাক্ট দুর্গম হিসাবে আর কি, তাই না? হুম হুম সেটা দুর্গম হিসাবে সেটা আরেকটা প্রোডাক্ট, বিশেষ করে ইয়াং যারা তাদের জন্য, তাই না? হুম তো হুম। এটা আর মাধবপুর লেকটা অপূর্ব, অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, মাধবপুর লেকটা অপূর্ব। মাধবপুর এটা লেকে একই সাথে আমরা চা বাগান এবং হ্যাঁ, লেক, এই হ্যাঁ, দুটির সংমিশ্রণ পাবো, সংমিশ্রণ তাই পাচ্ছেন, না? এবং হ্যাঁ, সংমিশ্রণ পাচ্ছেন, এবং টিলা বেষ্টিত তো। হুম হুম, তো এটার একটা নিচে থেকে একটা সৌন্দর্য, এবং যখন আপনি টিলার উপর দিয়ে উঠে হেঁটে যাবেন একটা টিলা থেকে আরেকটা টিলায় চা জি, বাগান দিয়ে, তখন এটা অপূর্ব লাগে উপর থেকে। তো এটা উপরে উঠলে এটা এটা আম, সত্যিকার যেটা মজা, যেটা আর কি চোখে ভাসে, জি, আসলে অপূর্ব দৃশ্য উপর থেকে। নিচ থেকে এক জি, ধরনের, আবার এটার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন, রাস্তা আছে, ওয়াকওয়ে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো যারা উপরে উঠতে পারবে না, তারা নিচ দিয়ে হেঁটে হেঁটে গেলে সেটাও আরেকটা সৌন্দর্য, যে আপনি লেকের পাশ দিয়ে ঘুরে 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 আপনি পাহাড়ের এবং নিচ দিয়ে হেঁটে হেঁটে আসতে পারছেন। মাধবপুর লেক যাওয়ার সময়ের যে পথটি, দুপাশেই তো চা বাগান দেখা যায় এবং হ্যাঁ, অসাধারণ দৃশ্য সম্বলিত চা বাগান, তাই না? হ্যাঁ, খুবই ভালো, খুবই খুবই সুন্দর। আপনি আমরা দুটো একটু রাস্তা। দর্শকদেরকে একটু আমরা মাধবপুর লেকটি দেখানোর চেষ্টা করছি। আহ আমি নিজেও গিয়েছি, সেটি বেশ আগে হবে, 5 বছর আগে হবে। তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক আপনাদেরকে মাধবপুর লেক। আহ মাধবপুর লেকটি মূলত ঐতিহাসিক কোনো কারণ বা এরকম কি কোনো কিছু লেকটা আছে কিনা? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানব সৃষ্ট। আপনি একটা বাঁধ দেখছেন না? জি জি, এটা বাঁধ দিয়ে করা হয়েছে। যদিও আমরা বলা হচ্ছে এটা প্রাকৃতিক লেক, কিন্তু একেবারেই প্রাকৃতিক না, কিন্তু বাকিটা সব ঠিক আছে। কিন্তু হুম, হুম, ওইখানে একটা বাঁধ আছে, ওই বাঁধ দিয়ে করা হয়েছে। তবে তারপরেও এটা অপূর্ব। এটাকে প্রাকৃতিকই বলতে হবে আপনাকে, তাই না? অনেকটা জি আপনি মনে করেন, আমরা যদি জি। আমরা একটু দেখানোর চেষ্টা হ্যাঁ, করছি, দেখতে হ্যাঁ, পাচ্ছেন বোধহয় হ্যাঁ, জামিল এবার ভাই। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। এই যে দৃশ্যটা, এটা কিন্তু উপর থেকে নেয়া, ঠিক আছে? উপর থেকে, হ্যাঁ, উপর থেকে। এবং এই এই যে চা উপরের বাগান, চা বাগানের উপর থেকে নেওয়া, এবং চা হ্যাঁ, বাগান থেকে নিচে গিয়ে একেবারে হুম, লেকের কাছাকাছি চলে যাওয়া যায়, এবং তার পাশ থেকে হাঁটার সুন্দর পথ রয়েছে। হ্যাঁ, এখানে দৃশ্য অসাধারণ। নিরাপত্তার বিষয়টি তো নিঃসন্দেহে এখন আমরা বাংলাদেশের পর্যটন এলাকাগুলোতে যারা আমাদের সাথে আছেন, আমরা একটি বিষয় কিন্তু বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ইতিবাচক তৎপরতার ফলে বাংলাদেশের
প্রত্যেকটি পর্যটন কেন্দ্র কিন্তু এখন শতভাগ বলা যায় নিরাপদ। আমরা যদি সুন্দরবনের কথাও ধরি, সুন্দরবনও কিন্তু শতভাগ নিরাপদ। কখনো পর্যটকদের উপরে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের হামলা বা এরকম কোনো ঘটনা ঘটেছে, এরকম কোনো রেকর্ড কিন্তু আহ নাই। এবং বাংলাদেশের পর্যটন এলাকাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায়, এবং আরো একটি কথা আমি বিশেষ করে বলি যে আমাদের টুরিস্ট পুলিশ যারা রয়েছেন, আপনি যদি 999-এ কল করেন, 24 ঘন্টা টোল ফ্রি আপনি কিন্তু টুরিস্ট পুলিশের সেবাটি পেতে পারেন দ্রুততম সময়ের মধ্যে। আহ, মানে পুলিশের সেবাটি পেতে পারেন, 999-এর মাধ্যমে আপনি অন্যান্য সেবাও পেতে পারেন এই সংক্রান্ত। আর মানে টুরিস্ট পুলিশ যারা আছে তারা কিন্তু পর্যটকদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে একটি কথা বলতে পারি যে পর্যটন এলাকাগুলো ঘুরতে গেলে বাংলাদেশে এখন কিন্তু নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই। নিরাপত্তা পর্যাপ্ত রয়েছে, নিশ্চিন্তে আপনারা পর্যটন এলাকাগুলো ঘুরতে যেতে পারেন। আমরা না, এবার একটু শ্রীমঙ্গ। টুরিস্ট পুলিশ সম্পর্কে আমি যেটা বলতে চাই, আমি জি জি জি, আপনি তো বিভিন্ন একটু, সময় প্রশিক্ষণ কার্যক্রমে গিয়েছেন, একটু যদি আমাদেরকে সেই হ্যাঁ, আমি বিষয়গুলো একটু তাদের বলবেন। প্রশিক্ষণের সাথে বেশ কিছুদিন, কয়েক বছরই জড়িত ছিলাম। এখনো মাঝে মাঝে আমি গেস্ট স্পিকার হিসাবে যাই। তো জি আমি তাদেরকে তাদেরকে আমি ট্রেনিং এর সময় খুবই উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে দেখেন, হুম, আপনার চাকরি জীবনে পুলিশের 20টি 22টি বিভাগ আছে। তা আপনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাবেন, আপনাদের পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু দয়া করে যখন আপনারা টুরিস্ট পুলিশ হিসাবে যতদিন এখানে থাকবেন, আপনারা হুম, যেন মনে করেন যে চাকরি জীবনের সর্বোত্তম সময়টা এখানে আপনারা কাটাচ্ছেন। এবং জি আপনারা দেখবেন এখানকার পরিবেশ আলাদা। আমাদের যারা পর্যটক আছে বা পর্যটক সেবার সাথে জড়িত আছে, সবার কাছেই যেন এখানকার পরিবেশটা আলাদা, এটার ভাবমূর্তি এবং এটার পবিত্রতা আপনারা রক্ষা করবেন এবং মনে করবেন যেন একটা ভালো সময় এখানে আপনারা কাটাচ্ছেন। যতদূর পারি আর কি, আমি তাদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি বা করি। এবং আমার মনে হয়, আমি বললে তো একটু প্রশংসা হয়ে যাবে, আমি যেহেতু তাদের সাথে জড়িত, আপনি যেহেতু বলছেন যে আসলেই, আমি নিজেও দেখেছি যে প্রশংসা তাদের করতে হবে। আমি বলছি না যে তারা একদম পরিপূর্ণ, কিন্তু অনেকটা অনেকটা তাদের প্রশংসা করতেই হবে। এবং আহ আপনি সাহায্য পাবেন তাদের কাছ থেকে, যে সাহায্য পাবেন এটা ঠিক, আন্তরিকতাটা আমি পাবেন এটা ঠিক। আমি আহ, মানে আমি এটি সাথে একজন নাগরিক হিসেবে আমি যখন সহযোগিতা এবং না চাইতেই সহযোগিতা পেয়েছি, এবং বলা যায় যে যে কোনো সাধারণ বিষয়ে কিন্তু আমরা টুরিস্ট পুলিশ এবং স্থানীয় পর্যায়ে যারা পুলিশ সদস্য রয়েছেন পর্যটন এলাকাগুলোতে তাদের সহযোগিতা কিন্তু পেয়েছি। এবং নিঃসন্দেহে এটি ইতিবাচক একটি দিক। আমাদের যারা পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ করতে যাচ্ছেন আহ, তাদেরকে বিষয়টি যদি আমরা জানাতে পারি, তাহলে তারা নিশ্চিন্তে সেই জায়গাগুলি কিন্তু ভ্রমণ করতে যেতে পারেন। অনেকেই হয়তো বিষয়গুলি জানেন না। আমরা শেষ আমি করতে চাই। জি জি বলুন। আমি আমি যেটা বলছিলাম, তাদের যে প্রশিক্ষণের জন্য যে তার ট্রেনিং ম্যানুয়াল যেটা আছে, তাই না, সেই হুম বইটাতেও কিন্তু আমি লিখেছি। এবং ওই যে আমার পার্টটা আমি যতটুকু লিখেছি, যে একজন টুরিস্ট পুলিশ যদি আন্তরিক থাকে নিজে থেকে, এবং আহ, গোটা ম্যানুয়ালটাই তো তাদের দরকার, কিন্তু আমি যতটুকু যে কয়টা চ্যাপ্টার লিখেছি, এটা পড়লেই কিন্তু তারা অনেকটা উদ্বুদ্ধ হয়ে যাবে, মনে হুম হুম। আশা করি। তো যাক, তাদের এনিওয়ে, তাদেরকে জি তাদের ভালো কাজের আ- জন্য আমিও প্রশংসা করি। এবং আপনাকেও মানে ধন্যবাদ যে আপনি প্রাসঙ্গিকভাবে তাদের কথাটা নিয়ে আসছেন। এবং জি আমরা আশা করব আহ, যে তারা আরো ভালো আম- করবে। আমরা যদি শেষ করব অনুষ্ঠান, আমি সব শেষে আপনার কাছে একটু বিনীতভাবে অনুরোধ জানাবো যে অনেক কিছু না পাওয়ার অনেক বিষয় আছে, নেতিবাচক অনেক বিষয় আছে। আমরা সেই জায়গাগুলি থেকে ইতিবাচক অবস্থায় পরিবেশ পরিস্থিতি আহ অপ্রাপ্তিগুলো প্রাপ্তিতে রূপান্তরিত হবে, সেই প্রত্যাশা আমাদের অনুষ্ঠান থেকে আমরা জানাতে চাই। আপনি যারা সিলেটের পর্যটন এলাকাগুলো সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে দেশ বিদেশের পর্যটকরা আসবেন, তাদের উদ্দেশ্যে আপনার আহ্বান কি? সচেতনতার দিক থেকে আপনার বক্তব্য কি? এখন করোনা এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হচ্ছে, সেই ধাপগুলি সম্পর্কেও আপনি যদি একটু কিছু বলেন। সচেতন থাকবার জন্য পর্যটকদেরকে সামগ্রিকভাবে আপনি যাতে করে পর্যটন এলাকাগুলিতে দেশি বিদেশি পর্যটকরা অনেক বেশি করে ঘুরতে যান, শুধু
নিজের ভালো লাগার জন্য নয়, দেশের প্রতি দায়িত্বের জায়গা থেকেও কিন্তু একটু যাওয়া প্রয়োজন, কারণ এর মাধ্যমে আর্থিক একটি বিনিময় হচ্ছে। আপনি কি আহ্বান জানাবেন সবার প্রতি? আপনার কথার মাধ্যমে শেষ করবো আমরা অনুষ্ঠান। হ্যাঁ, আমরা তো শেষের দিকে। তো আমি যেটা বলবো, যারা বেড়াতে যান বা যাচ্ছেন বা যাবেন, বিশেষ করে এই করোনাকালীন সময়ে আমরা তো এখনো মুক্ত হইনি, একটা স্থিতিশীল অবস্থা চলছে, ভীতি আছে আমাদের মধ্যে। এবং যারা বেড়াতে যাবেন তারা সতর্কভাবে, যেটা সরকার থেকে এসওপি করা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি এবং অন্যান্য নিয়ম কানুন সেটা প্রচারিত হচ্ছে, আপনারা সেগুলো মেনে চলবেন নিজেদের নিরাপত্তার জন্য। আর আশা করি যে আমরা এই এই দিন আমাদের থাকবে না, হয়তো দিনের পরিবর্তন হবে, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। এবং আমি শুধু সিলেট অঞ্চলের কথা বলছি না, যে কোনো অঞ্চলে যেসব জায়গায় পর্যটক গন্তব্যগুলো পর্যায়ক্রমে খোলা হবে, আপনারা স্বাস্থ্যবিধি বা অন্যান্য বিধি এবং স্থানীয়ভাবে প্রশাসন থেকে যে নিয়ম কানুন গুলো দেয়া হবে সেগুলো মেনে আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য এবং অন্যের নিরাপত্তার কথা চিন্তা করে এবং পর্যটনের স্বার্থের কথা চিন্তা করে আপনারা এইসব নিয়ম কানুন গুলো মেনে যাবেন। আর নিরাপত্তার বিষয়টা, এটা আমি আমি ওনার সাথে একমত, যে আমি তো বিদেশের সাথে যদি তুলনা করি আমরা অনেক ভালো আছি, আমাদের নিরাপত্তা এমনিতেই পর্যটকদের জন্য আমাদের দেশে খারাপ ছিল না। তারপরে যেহেতু আমাদের টুরিস্ট পুলিশ এসে গেছে, তারা আছে, বিশেষ করে সব জায়গায় না হইলে উল্লেখযোগ্য যে পর্যটক গন্তব্যগুলো আছে সব জায়গায় কিন্তু টুরিস্ট পুলিশ আছে, এবং আপনারা যে কোনো প্রয়োজনে তাদেরকে কল দিলে পাবেন। আর আপাতত কিছু তো অব্যবস্থাপনা থাকবেই, কিছু সরকারি ব্যর্থতা তো আছেই। তো আপনারা এগুলো নিজেদের মনে করে আপনারা আপনারা নিজেরা সতর্কতা থাকবেন। আর যারা সেবার সাথে সম্পৃক্ত, যেসব ট্যুর অপারেটর বা টুরিস্ট গাইড আছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা পর্যটকদেরকে যখন আপনারা নিয়ে যাবেন, আপনাদের দায়িত্বে তাদেরকে এসওপি সম্পর্কে বা স্বাস্থ্য সচেতনতা বা স্থানীয়ভাবে অন্যান্য নিয়ম কানুন গুলো সম্পর্কে আপনারা ভালোভাবে তাদেরকে বোঝাবেন, তাদের হাতে লিফলেট ধরিয়ে দিবেন, এসওপির কপি ধরিয়ে দেবেন, নিজে সতর্ক থাকবেন। তারা হয়তো অসতর্ক থাকতেই পারে এই এবং মুহূর্তগুলো। এবং এসওপির যে বিধিবিধানগুলো সেখানে রয়েছে সেগুলি হয়তো একজন পর্যটকের পক্ষে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝে ওঠাটা একটু কঠিন হতে পারে। সেই এই জন্য বিষয়গুলি সম্পর্কে একটু সচেতন। খোলাসা করে দেয়। এখন আমি যেটা বলবো, আমি এখানে একটা কথা বলবো, যারা ট্যুর অপারেটর এবং গাইড আছেন, বিশেষ করে ট্যুর অপারেটরদের বলবো যে আপনারা তো এসওপি পুরোটা আপনাদের দরকার নেই, আপনাদের পার্টটা আপনারা আলাদা লিফলেট আকারে করে আপনারা দিতে পারেন। এটা আপনি ভালো একটা প্রসঙ্গ উঠিয়েছেন, যাতে এটা তাদের জন্য সহজ হয়, পর্যটকদের জন্য। তারা তো আর ওইখানে গিয়ে এত কিছু মাথায় নিতে পারবে না। আর বিশেষ করে গাইড যারা পর্যটকদের জন্য যে অধ্যায়টি রয়েছে, পর্যটকদের হ্যাঁ, পর্যটকদের ব্যাপারটা তো আমি বলেছি, পর্যটকদের জন্য যে অধ্যায়টি লিফলেট রয়েছে আকারে তাদের সেই কাছে অধ্যায়টি পৌঁছে দেয়। এবং একটা নিয়ম আছে, শুনেন আমি বলি, আমাদের দেওয়া যায়। ট্যুর আর একটা অপারেটর জিনিস, অতিথি অতিথি আপনি শুনেন, ট্যুর অপারেটরদের কিন্তু এমনিতেই দায়িত্ব আছে, শুধু করোনা কালে না। ট্যুর অপারেটরদের দায়িত্ব হচ্ছে, যখন উনি একটা গ্রুপকে নিয়ে বা একটা দলকে নিয়ে কোথাও যাচ্ছেন, তাদেরকে সবকিছু ব্রিফ করতে হয়, এমনিতেই নিয়ম কানুন বলে দিতে হয়, কোথায় কি করতে পারবেন না পারবেন, কি করণীয়। আর এখন তো যেহেতু একটা আপৎকালীন সময় চলছে, ঝুঁকি আছে, অতএব যেহেতু আমাকে তো চিন্তা করার দরকার নেই, এসওপি আছে, ওইখান থেকে আমি আলাদা লিফলেট আকারে করে আমি আমার দায়িত্বটা আমার পালন করব। গাইডের কি দায়িত্ব, আমার ট্যুর অপারেটরের কি দায়িত্ব, এবং শুধু তা না, একজন হোটেল, যারা হোটেলগুলোতে থাকবে, হোটেলওয়ালাদের দায়িত্ব আছে, রেস্টুরেন্ট ওয়ালাদের দায়িত্ব আছে। জি স্বাস্থ্য সচেতনতা জি তো সব জায়গায় দরকার, জি শুধু এই করোনা কথাটি আমি একটু বলতে চেষ্টা করছিলাম। জামিল ভাই, আমি এই কথাটি একটু বলতে চেষ্টা করছিলাম যে যিনি পর্যটক আছেন, এসওপির মধ্যে হোটেলগুলোর জন্য কি বিধান দেওয়া রয়েছে, সেই বিধানগুলো হোটেলগুলো অনুসরণ করছে কিনা সেটি কিন্তু পর্যটকরা একটু দেখতে পারেন। যে সেখানে যদি কোনো হোটেলগুলো কোনো ব্যত্যয় করে থাকে, সেই ব্যত্যয়ের বিষয়টি কিন্তু হোটেল কর্তৃপক্ষকে বলতে পারেন যে দেখেন, এসওপির কপি আমার কাছে আছে, এসওপিতে এই জায়গাগুলিতে এভাবে এভাবে বলা আছে, কিন্তু আমি কিন্তু সেই জায়গায় এই জায়গাটা আপনার ব্যত্যয় দেখছি। একইভাবে হোটেল কর্তৃপক্ষ কিন্তু পর্যটকদেরকে বলতে পারে যে স্যার, আসলে এই জায়গাগুলোতে এসওপিতে পর্যটকদের ক্ষেত্রে এই বিষয়টি বলা আছে, অনুগ্রহ করে আপনি একটু এই যে বিষয়টি, এসওপির এই ধারাগুলি একটু অনুসরণ করবেন, কারণ এটি তো জনস্বার্থে প্রবর্তিত হয়েছে এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রবর্তিত হয়েছে এবং আন্তর্জাতিক একটি গাইডলাইন অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। রাইট। আর একটা জিনিস আমি বলি আপনাকে, এখানে আমরা ট্যুরিজমটাকে বলি
এটা টোটাল ফুটবলের মতো আর কি, একটা টিম ওয়ার্ক, এখানে সবার দায়িত্ব আছে। এখানে যেহেতু যেরকম আমরা বলি সরকারিভাবে সরকারের দায়িত্ব আছে, বেসরকারিভাবে আমাদের দায়িত্ব আছে, যারা আমরা সেবা দিয়ে থাকি, তাই না, সেবা সম্পৃক্ত যারা আছে, তারপরে তৃতীয় পক্ষ যারা পর্যটক যারা যাচ্ছে তাদেরও দায়িত্ব আছে। তো আমরা সবাই যদি সহযোগিতা থাকে, আমরা আন্তরিক থাকি, তাহলে আমরা পারবো না কেন? বিশ্বের সব দেশ পারলে, অন্য দেশ পারলে আমরা কেন পারবো না? আমরাও পারবো ইনশাআল্লাহ। আমাদের এই অবস্থা থাকবে না, পরিবর্তন আসবে। তবে আপৎকালীন সময়ে আমরা আরো সতর্কভাবে চলবো, এবং আমরা চোখ নাক মুখ খুলেই কিন্তু আমরা স্বাস্থ্য সচেতন হয়ে আমরা আমাদের ভ্রমণকালীন সময়টাকে আরো আনন্দঘন করব। এবং সবাই ভালো থাকুন, এবং এতক্ষণ কষ্ট করে আমাদের আলাপচারিতা শোনার জন্য যারা দর্শক, তাদের সবাইকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ সম্মানিত দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ থেকে অনুষ্ঠানটি দেখেছেন। আমরা এই অনুষ্ঠানের সাথে আমরা বিস্তারিত আমরা সংযুক্ত করতে চেষ্টা করব জনাব জামিউল আহমেদের দিক নির্দেশনা অনুযায়ী। সিলেট যারা ভ্রমণ করতে যাবেন তাদের জন্য একটি তথ্য, আমরা কিছু তথ্য এখানে দিয়ে দেবার চেষ্টা করব, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। জনাব জামিউল আহমেদ, আপনি এতক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জন্যও শুভকামনা, ভালো থাকবেন। আমরা আবারও আপনার সাথে কখনো কোনো বিষয় নিয়ে মিলিত হতে চেষ্টা করব। প্রসঙ্গত একটি কথা বলে রাখি যে পর্যটন সংস্থাগুলোর কি দায়িত্ব রয়েছে পর্যটকদের প্রতি, পর্যটকরা পর্যটন সংস্থার গুলোর ব্যাপারে কোন কোন বিষয়ে খোঁজ খবর নিয়ে তারপরে বুকিং করবেন, এবং বুকিং এর পদ্ধতি, এবং একজন ট্যুর গাইড কিভাবে পর্যটকদের সাথে আচরণ করবেন, এবং পর্যটন সংস্থার এই যে পুরো ভ্রমণ কার্যক্রম নিয়ে যে ব্যবস্থাপনাটা, এটি নিয়ে আপনার সাথে একটি মিলিত হবার ইচ্ছা আমরা পোষণ করছি আজকে প্রসঙ্গত। আশা করছি আপনি আমাদেরকে একটু সময় দেবেন। আমরা একটু দু তিনজন একেবারে শেষে একটু দু তিনজন যারা একটু মেসেজ করেছেন, বার্তা খুদে বার্তা পাঠিয়েছি, তাদের সাথে একটু বলতে চাই। কুষ্টিয়া মিরপুর থেকে শুভরাত্রি জানিয়েছেন জনাব ফরহাদ শরীফ। জামিউল আহমেদ আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাকেও শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ। অনুষ্ঠানটি উপভোগ করছেন। শাহাদত হোসেন, উনি ধন্যবাদ জানিয়েছেন। জনাব ইউসুফ, উনি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, সবুজ চা বাগান, পাহাড়, ঝর্ণা, নদী, টিলার, দিগন্ত জোড়ার সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যেন যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, মরমী কবি হাসন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, আলী আমজাদের ঘড়ি আর কিন ব্রিজের স্মৃতি বিজড়িত সিলেট তো প্রকৃতি প্রেমীদের হাতছানি। এরকম অনেক লিখেছেন। ধন্যবাদ জনাব ইউসুফ। জনাব ইউসুফ একজন সাংবাদিক, জনাব শাহাদাত একজন সাংবাদিক। তো যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অসাধারণ লিখেছেন। জনাব জামিউল আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। জি জি, আপনাকে এবং গণকণ্ঠ সংলাপের জন্য গণকণ্ঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। শুভরাত্রি, সবাইকে আহ্বান জানাচ্ছি দেশ ভ্রমণের জন্য। দেশ ভ্রমণ করব আমরা, দেশকে জানবো এবং দেশকে জানানোর চেষ্টা করব। আমার দেশকে নিয়ে গর্বের অনেক কিছু আছে, দেশকে জানবো, দেশকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।